তস্मै নমঃ কৃষ্ণায় সংসারমহীরুহস্য বীজায়। দেখুন, আমি নিজে ভাবছিলাম যে কৃষ্ণলীলার আরম্ভই করে দেব, কিন্তু কতগুলো জিনিস তো এখনও বললামই না। জড়ভরতের কথা বললাম না, আরও কিছু উপাখ্যান আছে, সেগুলো বললামই না, যেগুলো ভাগবতে প্রবেশের দ্বার হয়। কিন্তু একটা কথা আমার মনে হয় বলতে হবে, যেহেতু আমি এতদিন ধরে অবতারের কথা বলেছি, এমন নয় যে আমি এখন বসে বসে সমস্ত অবতারের মধ্যে কৃষ্ণ কিভাবে শ্রেষ্ঠ সেই আলোচনায় করতে যাব না। কারণ যারা অবতার বরিষ্ঠ আছেন যারা, তারাও কিছু কম নয়। ফলের সঙ্গে তাদের সঙ্গে তুলনামূলক কোনো আলোচনা করার আমার ধৃষ্টতা নেই, এক নম্বর। দ্বিতীয় নম্বর, তুলনা যদি করতেই হয় সেটা মনুষ্য লীলার জায়গায় করতে হবে, এবং ভগবান শ্রীরামচন্দ্র, তার সঙ্গে কিছু তুলনা আসে, তো সেটা আমরা খুব দু কথায় শেষ করে দিতে পারি এই কারণে যে দেখুন, রামচন্দ্র মনুষ্য লীলায় এসেছেন এবং তিনি একটা অদ্ভুত কনস্ট্রেন্টসের মধ্যে আছেন। কনস্ট্রেন্টস মানে সব জায়গাতেই তিনি আদর্শ রক্ষার তাগিদ তার রয়েছে। সেটা পিতার শ্রেষ্ঠ একজন পুত্র হিসেবে, ভাই হিসেবে, বন্ধু হিসেবে, এবং একটা জায়গায় ভক্তের গুরু হিসেবে, অন্তত হনুমানের ক্ষেত্রে তাই। আবার শেষ জায়গাটায় চরম একজন বীর, যিনি রাবণের মতো বীরকে হত্যা করতে পারেন। কিন্তু রামায়ণ ঘাঁটলে খুব সমস্যা হয়ে যাবে যে রাবণ এত বেশি বিচিত্র যে সেখানে রামচন্দ্র ঢাকা পড়ে যাবেন যদি সেইভাবে বিশ্লেষণ করা যায়, যেটাতে একটু চেষ্টা করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। আমি সেসবের মধ্যেও যাচ্ছি না, কিন্তু এইটা বলি যে প্রত্যেকটা জায়গায় তার একটা লিমিট আছে, আর ওই কারণেই তাকে মর্যাদা পুরুষোত্তম বলা হয়। মর্যাদা মানে লিমিট। মর্যাদা মানে বেশিরভাগ উদাহরণ দেওয়া হয় যে সমুদ্র যেমন তার বেলাভূমিকে অতিক্রম করে না, সমুদ্রের পক্ষে তো সম্ভব ছিল এটা, যে এত বড় সমুদ্র সে ইচ্ছে করলে আবার যেভাবেই হোক সে বেলাভূমি অতিক্রম করে বহুদূর যেতে পারে, কিন্তু সে বেলাভূমি অতিক্রম করে না। হলে পরে কি হতো সেটা আমরা জানি, একটা মহাপ্রলয় হয়ে যেত। কিন্তু হ্যাঁ, কখনো সখনো ঢেউ একটু বেশি হলো, একটুখানি এগিয়ে গেল, সেটা হতেই পারে। যেমন আপনারা যদি কেউ পুরোনো কালে পুরী গিয়ে থাকেন, তাহলে কোথায় ছিল সমুদ্র, হ্যাঁ, এবং ওই একটা সরু রাস্তা, তারপরে কখানা বাড়ি ছিল মাত্র, সেই জায়গা থেকে পরবর্তীকালে এখন পুরীর যে অবস্থা হয়েছে, সমুদ্র কত দূরে নেমে গেছে। কাজে সমুদ্র কত দূরে যেতে পারে, ইচ্ছে করলে কারো দূর হাঁটতে পারে, সেটা যথেষ্ট বোঝা যায়। কিন্তু সাধারণ নিয়ম, সে বেলাভূমি অতিক্রম করে না। এটাকে বলে মর্যাদা। মর্যাদা মানে আমরা যেটা ভাবি যে তোমার কোনো মর্যাদা বোধ নেই, তার মানে কি সে লিমিট অতিক্রম করছে, তাই নয় কি? মর্যাদা অতিক্রম করছে মানেই যার সঙ্গে যা সম্পর্কের ব্যবহার, সে লিমিটটা অতিক্রম করছে, যার জন্য মর্যাদা মানেই হচ্ছে লিমিট। আর রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, এমন কোনো জায়গা নেই যেখানে তিনি মর্যাদা অতিক্রম করেছেন। পিতার মর্যাদা কখনো লঙ্ঘন, পিতৃসত্য পালন করার জন্যেই তিনি বনে যাচ্ছেন। হ্যাঁ, নিজের সত্য নয়, পিতা কৈকেয়ীর কাছে কি সত্য করেছিলেন তা থেকে নিজের পিতাকে মুক্ত করার জন্যে
তিনি নিজেই বনে চলে গেলেন। বনে গেলেন, ভালো হয়েছে, না গেলে তো রাবণবধ হতো না, বাল্মীকির রামায়ণটা লিখতে হতো না, তা ভালো করেছেন তিনি। কিন্তু এই যে কথাটা যে তিনি লিমিট অতিক্রম করেন না, লিমিট অতিক্রম করেন কোথায়? যেখানে ইমেন্স সুযোগ আছে, যেমন পিতাকে তার মর্যাদা রাখবার জন্য, সেই লিমিটটা কিন্তু অতিক্রম করেছেন। ভাইকে তিনি কত ভালোবাসেন যে শক্তিশালী যখন এসে পড়ল, তিনি একথাও বলে ফেললেন যে দেশে দেশে কলত্রাণী, দেশে দেশে স্ত্রী পাওয়া যাবে, কিন্তু নৈনং দেশং তু পশ্যামি যত ভ্রাতা সহোদর। ঠিক সহোদর ভ্রাতা এইরকম আমার লক্ষণের মতো, এটা তো আর দেশে দেশে খুঁজে পাবো না, দেশে দেশে ভাই খুঁজে পেতে পারি, কিন্তু সহোদর ভাষা তো একদিকে ঠিক আছে। হ্যাঁ, দেশে দেশে কলত্রাণী, সত্যি কথা, বউ তো ইচ্ছা করলে বিভিন্ন জায়গায় পাওয়া যায়। যদিও রামচন্দ্র, চিন্তা করে দেখুন সেই কালের দিনে যত কিছু যত রাজারা আছেন, এমনকি তার বাবা পর্যন্ত বহু বিবাহ করেছেন, কিন্তু রামচন্দ্র করেননি। লিমিট, একপত্নীব্রত। রামচন্দ্র কখনো মর্যাদা অতিক্রম করেন না। যেখানে করেন মর্যাদা অতিক্রম, সেটা ভালোর জায়গা, সেইখানে এতটাই অতিক্রম করেন যাতে অন্য মর্যাদা তার আপনি ঠিক থেকে যায়, তাই না? এতটাই ভাইকে ভালোবাসেন, এতটাই তিনি শরণাগত পালক যে বিভীষণকে আশ্রয় দিচ্ছেন সবার এগেনস্টে, এতটাই তিনি বন্ধু যে তার জন্য তিনি বালিবধ করছেন, অন্যায় হচ্ছে। যেটা চৈতন্য ভাগবতের কবি বলছেন যে অকর্তব্য করে প্রভু সেবকে রাখিতে, তার সাক্ষী বালিবধ সুগ্রীব নিমিত্তে। এ তো বিখ্যাত হয়ে গেছে। তাহলে এই যে ব্যাপারগুলো, প্রত্যেকটা জায়গায় রামচন্দ্র আদর্শ। আর কি কোনো জায়গায় তিনি যা সাংসারিক বিধি সেটাকে অতিক্রম করেননি। সীতাকে পরিত্যাগ করেছেন, সেখানে এতদিনের সীতাপতি অর্থাৎ পতিত পাবন সিয়ারাম, তিনি হঠাৎ রঘুপতি রাঘব রাজারাম হয়ে গেলেন, তাই না? প্রজারা বলেছে, হ্যাঁ প্রজারা বলেছে, তুমি তো না শুনলেই পারতে, কিন্তু নিয়ম প্রজা সুখে সুখং রাজন প্রজানাঞ্চ হিতে হিতম, এই হচ্ছে রাজার আদর্শ। অতএব রাজার আদর্শও রাখতে হবে। তার ফলটা দাঁড়ালো এই যে অত্যন্ত ভালোবাসেন যে স্ত্রীকে ভালোবাসেন না, এটা যারা বলেন তারা ভুল বলেন। কারণ এই ভালোবাসার জন্যে তাকে সাগর অতিক্রম করে রাবণকে বধ করতে হয়েছে, এটা ভুলে গেলে চলবে না। অনেকে আর প্রশ্ন করে, তাহলে সীতাকে দানো এই প্রশ্ন করলেন কেন? ওই যে মুহূর্তে সীতাকে ঘরে তোলার ব্যাপার হয়েছে, সঙ্গে সঙ্গে জনশ্রুতির ব্যাপার আরম্ভ হয়ে গেছে। এই জনশ্রুতি যে কী জিনিস, সেটা আজ থেকে 50 বছর আগে কোনো গ্রামে জন্মালেই আপনারা বুঝতে পারতেন যে মেয়েদের কিভাবে হেলা করা হয়। একটা কোথাও দুদিন থেকে আসতে পারে, তাকে কি করা হয় এটা তো বুঝতে পারা যায়। কাজে সেই জনশ্রুতি, যাতে করে তার রাজা নামে কলঙ্ক লাগছে, সেটা তিনি করতে দিলেন না। কারণ রাজার ক্ষেত্রে তাকে আদর্শ হতে হবে। ফলে আমার মতে, আমি এইটা বারবার বলি যে পতিত পাবন সিয়ারাম, তিনি রঘুপতি রাঘব রাজারাম হয়ে গেলেন। রাজা রামরাজ্য তিনি কি করেছেন আমার কোনো খুব আইডিয়া নেই। অন্তত রামায়ণ থেকে রামরাজ্যের কোনো নমুনা কিছু পাই না। কারণ যতটুকু তিনি রাজ্য করেছেন, সেখানে ওই কনভেনশনাল সবসময়ই থাকে যে রামচন্দ্র রাজত্ব করছেন, সমস্ত বৃষ্টির দেবতা বৃষ্টি দিচ্ছেন, অমুক হচ্ছে তমুক হচ্ছে, ইত্যাদি সব ভালো ভালো কথাগুলো, সে সমস্ত কিছু কনভেনশনালি হয়।
এই যে ববৌ বায়ু সুখ স্পর্শ, সুন্দর হাওয়া বইতে আরম্ভ করলো, জনগণের কোনো দুর্ভিক্ষ নই, কেউ মরেও না, এরকম না মরলে পরে ম্যালথুসিয়ান থিওরি কী হবে ভগবান জানে। হ্যাঁ, তো এই যে অবস্থাটা, এটা রামচন্দ্র নাকি, তার মানে কি এগুলো কনভেনশনাল কথা, এগুলো সব রাজার, সব বড় রাজার ক্ষেত্রেই বলা হয় এই যে জায়গাটা। কিন্তু এখানেও রামচন্দ্রের রামরাজ্য, তার যে নমুনা, আমি অন্তত বাল্মীকি রামায়ণে তেমন কিছু দেখিনি, যাতে একজন আপনি মানে বিভিন্ন যে রাজারা ছিলেন, সে অশোক বলুন কি চন্দ্রগুপ্ত মৌর্য বলুন কি প্রজা কল্যাণের ক্ষেত্রে যারা ছিলেন তাদের কথা বলুন, হর্ষবর্ধনের কথা বলুন, শিবাজির কথা বলুন, আকবরের কথা বলুন, একটা রাজ্যের যে গতি প্রকৃতি, ইকোনমি ঠিক করা, অমুক তমুক ইত্যাদি, যেগুলো আমি রামায়ণে তার কোনো আলোচনা দেখিনি, বরং মহাভারতে অনেক আছে যে এই 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 ব্যাপার ঠিক করতে হয়। কিন্তু মহাভারতের উত্তরকাণ্ডে লঙ্কাকাণ্ড হলো, তারপরে তো উত্তরকাণ্ডে রাবণের কাহিনী শুনতে আরম্ভ করলেন রামচন্দ্র, বানরদের কাহিনী শুনতে আরম্ভ করলেন রাজন। মাঝখানে একটু সময় ছিল, যে সময়টাতে তিনি সম্মুখ বধ করে ফেললেন, এবং কাস্টিজম সেটা খুব ভালোভাবে চালু হয়ে গেল। যে রামচন্দ্র নিষাদপতি, তার সঙ্গে গুহর সঙ্গে একাসনে খেয়েছেন, তার বাড়িতে মজা করে খেয়েছেন, সেই নিষাদপতি রামচন্দ্র তিনি সম্মুখ বধ করছেন, এটাও আমার মতে হতেই পারে না। সম্মুখ কী কর, তার দোষ কি? সে শূদ্র, সে তপস্যা করছে, কতগুলো ব্রাহ্মণ এসে বলল, তাহলে এই জিনিসটা প্রক্ষিপ্ত না হয়ে যায় না। যদি বা প্রক্ষিপ্ত হয় তাহলে এটা ব্রাহ্মণিক্যাল এলিমেন্ট, এবং সীতা পরিত্যাগের ক্ষেত্রেও ওই ব্রাহ্মণিক্যাল এলিমেন্টই কাজ করেছে। যদি এটা প্রক্ষেপ নাও হয়, তাহলে এই যে কয়েকজন লোক এসে তাকে বলছেন যে একজনের ছেলে মারা গেছে এক ব্রাহ্মণের, তার জন্য তুমি দায়ী। কেন দায়ী? বলে আমরা দিব্যচক্ষে দেখতে পেয়েছি যে একজন শূদ্র তপস্যা করছে। রামচন্দ্র তাকে, তার যদি অত ঐশী শক্তি থাকে, এবং যারা তাকে দিব্যচক্ষে দেখে বললেন, হ্যাঁ, তারা তো হদিশ দিতে পারতেন এইখানে। রামচন্দ্র সেখানে পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক, দক্ষিণ দিক, সব দিকে চষে বেড়াতে হচ্ছে সেই একটা লোককে খুঁজে পাওয়ার জন্য। সেই লোকটাকে যখন খুঁজে পেলেন, তাকে বললেন তুমি কি করছো? বলে আমি শূদ্র সম্মুখ, আমি তপস্যা করছি। সঙ্গে সঙ্গে তার গলা কেটে ফেললেন, তাকে নিজস্ব আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগও দিলেন না। এইটা কি রামচন্দ্র হতে পারে? যে রাম নরচন্দ্রমা, তার পক্ষে কি এটা করা সম্ভব? আমি বিশ্বাস করি না। যাই হোক, আর একটা কথা যেটা প্রভাব আছে, যে রামাদিবৎ প্রবর্তিতব্যম নতু রাবণাদিবৎ, এটা বিখ্যাত হয়ে গেছে কথাটা, যে সংসারে যে চলতে হবে সেটা রামচন্দ্রের মতো, রাবণের মতো নয়। এবং তার প্রভাব এতটা যে ওই যে বললাম, আজ থেকে 50 বছরও লাগবে না, 30 বছরের কোনো একান্নবর্তী পরিবারে আপনারা জন্মালে সেখানে দেখতেন বড় ভাইয়ের কি কদর। বড় ভাই একটা কথা বলছেন, সমস্ত ছোট ভাই সেটা অন্যায় জানলেও মেনে নেবেন, তাদের মুখের ওপর কথা বলার ক্ষমতা নেই। তাহলে এত এত একান্নবর্তী পরিবারগুলো টিকেছিল, কিন্তু ওই রামায়ণের বিধিভাব, যে বৈধ ভাবনা, মর্যাদা অতিক্রম না করা, এই জন্যেই এত দিন তার মাহাত্ম্য তৈরি করেছে রামচন্দ্রের। এখনো যারা মর্যাদা অতিক্রম করেন, তারা মনে মনে জানেন আমি মর্যাদা অতিক্রম করলাম, আমার পিতা ঠাকুর এরকম করেননি, কিন্তু আমি করে ফেললাম। সেটাও কিন্তু মূল্য আছে, কেননা রবীন্দ্রনাথ তো এটা বলেইছেন না, যে যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপনে। তারা জানে যে আমি ভুল করলাম, এটা আমার বাপ ঠাকুরদা এরকম করেনি। তাহলে এই যে ব্যাপারটা, তার মানে এখনও সেই আদর্শগুলো কিন্তু রয়ে গেছে।
এই রামচন্দ্রের সঙ্গে যদি কৃষ্ণের তুলনা আমি করি তাহলে এত বিপরীত, জন্মানোর সঙ্গে সঙ্গে বাবা, মূল বাবাটাই নেই, অন্য জায়গায় চলে গেলেন। চিন্তা করুন, এগুলো তো যদি হয়ে থাকে তো কৃষ্ণের ইচ্ছাই হয়েছে, তাই না? তিনি একটা পালক পিতার কাছে বড় হলেন এবং তার যে সময় পর্যন্ত তিনি বৃন্দাবনে থাকলেন তার সম্বন্ধে সমস্ত দার্শনিকদের এসে নেমে পড়তে হয় যে কোনো ভুল করেননি তিনি। দার্শনিকরা না থাকলে পরে কৃষ্ণের কি অবস্থা হতো? হয় রাধারানীকে গাছের সঙ্গে বেঁধে মার, এখনও যা খবরের কাগজে পড়েন, না হলে এই কৃষ্ণচন্দ্র তাকেও গাছের সঙ্গে বেঁধে পাড়ার লোকেরা বোঝতো এবং খাপ পঞ্চায়েত বসত। যদি কোনোভাবে এই বৃন্দাবনের কাহিনী একটাও তিনি রচনা করতেন আজকের যুগে, রামচন্দ্র তো এগুলো ভাবতেই পারেন না যে কি করে শ্রীরাধিকে চন্দ্রা বলি, কারে রাখি কারেই ফেলি, এই বলে তিনি এদিক ওদিক দৌড়চ্ছেন। ইট ইজ ইম্পসিবল ফর রামচন্দ্র, তিনি তাকাতেই পারবেন না, তাই না? এমন অবস্থা হয়েছে যে তার ভক্ত হনুমান, সে যখন লঙ্কায় গিয়ে মন্দোদরীদের দেখল এবং বেশ একটু বিশ্রস্ত অবস্থায় দেখল, ভক্ত হনুমান বলল এসব আমার দেখা উচিত নয়, আমি প্রভু রামচন্দ্রের দূত, সীতাকে খুঁজতে এসেছি, অন্তত সীতা এই রকম হতে পারেন না বলে তিনি সেখান থেকে চলে গেলেন। কত মর্যাদার বোধ, হনুমানের পর্যন্ত মর্যাদার বোধ কত! সেখানে কৃষ্ণ, তার বিখ্যাত হয়ে গেছে এই কথাটা যে তেরছ নয়নে চায়, তাই না? ওই যে একটা গান আছে যে ওই শ্যাম পড়েছে পিতবাস রাই নীলাম্বরী সারি, এই যে গানটা আছে এখানে এরকম বারবার আছে যে এই মহিলা তিনি টেরো চাহনি চায়। কেন রে ভাই? দাঁড়িয়ে আছিস, একই সঙ্গে দাঁড়িয়ে আছিস, তাও দেখছি, চোখটা কুচকে কুচকে দেখছি, তাহলে এই যে লোকটা, এর সঙ্গে কার তুলনা হতে পারে? তাহলে এক বলতে হয় অতুলনীয়। এটা তো ছেড়ে দিলাম, আরও যত যত কাজ আছে, একটাও আপনি ভদ্রজনের সঙ্গে মেলাতে পারবেন না। কুরুক্ষেত্রের যুদ্ধে খুব বিশাল একটা ভূমিকা নিয়েছিলেন, তাও কোনো সন্দেহ নেই, বিশাল মর্যাদাও তার ছিল, কিন্তু সমস্ত যুদ্ধ যখন এগিয়েছে এবং নানান রকম জিনিস যখন ঘটেছে, তার পক্ষে অন্যায় কাজ করাটা কোনো ব্যাপার ছিল না। তিনি মনে করতেন যে যেরকম অন্যায় আমাদের সঙ্গে হয়েছে সেরকম অন্যায়টাই করা উচিত। তাহলে এ হলো আর এক কৃষ্ণ, কিন্তু হি ইজ অলওয়েজ জাস্টিফিয়েবল। এমন নয় যে তিনি মর্যাদা জানেন না, তাও নয়, ভয়ঙ্কর রকমের জানেন। এমন কাউকে তিনি অসম্মান করেননি কোনো জায়গায়। এমনকি জয় মুহূর্তে যেই ঘটনাটা ঘটেছিল যে ভীষ্মকে যুধিষ্ঠির রাজাকে মারতে যাচ্ছেন অর্জুন, বলে কি এটা তোমার কোনো বোধ নেই, কিছু লেখাপড়া করোনি কোনোদিন, হ্যাঁ এটা করতেই পারো না তুমি। বলে আমি এরকম পণ করেছি যে আমি এরকম, আমার গান্ডীবকে যে সেই একটা গল্প যে কোনোভাবে নিন্দা করবো, আমি তার গলা কেটে ফেলবো, আমার গান্ডীবকে নিন্দা করেছে, আমি যুধিষ্ঠির গলা কাটবো। বলে হয় নাকি? 5 রকমের মিথ্যা চলে। তাহলে 5 রকমের মিথ্যা চলে, সেটা কৃষ্ণ বলছেন, যা তার পূর্বপুরুষ যদুর বাবা যজাতিকে বলেছিলেন শর্মিষ্ঠা। সে যদি কোনোদিন সুযোগ পাই, কচ্ছ দেবযানী থেকে আরম্ভ করে তার পরবর্তী সময়ে শর্মিষ্ঠা এবং দেবযানীর যা অবস্থা, সেটা বলতে গেলে আমি মুখর হয়ে পড়ব, কারণ আমি তো সাহিত্যের লোক, সেসব করতেই ভালোবাসি। মাঝে মাঝে আমার দুঃখ হচ্ছে, মাঝে মাঝে খালি আমাকে শুধু ফিলসফি আওড়াতে হয়, তো এটা আমার ভালো লাগে না। এই যেমন আজকে আমি কি বিপদে পড়েছি, আমার কেবলই মনে হয় যত শাস্ত্র গ্রন্থ যা উচ্চারিত হয়েছে এতদিন, তার বিরুদ্ধে গিয়ে মনে হয় যে কৃষ্ণ একেবারেই
কলি যুগেই তার অবতার হয়েছে। আমরা কি জানি কৃষ্ণ কোন যুগের অবতার? দ্বাপর যুগের অবতার। ত্রেতাতে রামচন্দ্র আর কৃষ্ণ দ্বাপর যুগের অবতার। কলিতে কে কেউ বলেনি, অনেকেই সেখানে নানান লোককে ফিট করে দেন। যেমন আমি বৈষ্ণব বাড়ির লোক, আমি দেখেছি চৈতন্য মহাপ্রভুকে সেখানে ফিট করা হয়, তিনি কলিযুগ পাবন অবতার। রামকৃষ্ণদেবকে ফিট করা হয়। তারা অন্যায় কিছু করছেন আমি তো মনে করি না, কিন্তু কলিযুগটাকে ফাঁকা রাখা হয়েছে, এটা ভাবুন তো। ফিট দিস ইনকারনেশনস। তো আমি রামকৃষ্ণ কিংবা চৈতন্যদেবকে তবু মেনে নিতে পারি, কিন্তু দেখবেন যে টাইম উইল কাম, তখন কাদের কাদের অবতার হিসেবে সেখানে লাগিয়ে দেওয়া হবে, আপনারা টের পাবেন। যারা বেঁচে থাকবেন, ভাগ্যিস আমি তখন বেঁচে থাকব না, আপনারা টের পাবেন যে কী কী ধরনের লোককে এই কলিযুগে ফিট করে দেওয়া হচ্ছে, তাই না? আর একটা জিনিস অদ্ভুত লাগে, সত্যযুগের অবতারকে কেউ বলতে পারেন না, একটা লোকও বলতে পারেন না। দুটো মত চলে, একটা বলে ভগবান নারায়ণ বিষ্ণু স্বয়ংই তার অবতার, কারণ সেখানে সব কিছু সত্য, কেউ মিথ্যে কথা বলে না, কেউ মানে এমন কোনো কাজ করে না যা খারাপ, সব ভালো। ভাগ্যিস আমি সত্যযুগে জন্মাইনি, তাহলে আমার কি অবস্থা হতো? আমার মতো যে এইরকম দুষ্ট প্রকৃতির মানুষ, ভাগ্যিস আমি সত্যযুগে জন্মাইনি। নো স্পাইস, এত সাধু সকলে, বাপরে বাপ, সে সাধুত্বের কোনো শেষ নেই। এবং ঋতম সত্যম একেবারে মানে সমস্ত জায়গা বয়ে যাচ্ছে। থাকুন সত্য, থাকুন ধরিত্রীতে, তাই না? আর জ্যামিতি আর বীজগণিতে, তাই না? কিন্তু আমার প্রিয়ার কানে ইত্যাদি ইত্যাদি এইসব জায়গায় যে এতে আমার আপত্তি নেই বলার পানে। তারপরে যে রবীন্দ্রনাথের ব্যাপারটা, তাতে আমার মনে হয় উনিও সত্যযুগে জন্মাতে চাইতেন না, কোনোভাবেই না। তাহলে এই যে ব্যাপারটাতে আমার কেবলই মনে হয় যে কৃষ্ণ কিন্তু আসলে কলিযুগের অবতার, একেবারে কলিযুগেরই অবতার। দাপটটাকে তাকে লাগানো হয় কেননা একটা পুরুষোত্তম, এইরকম বিষ্ণুর পূর্ণ অবতার, তাকে যদি কোনোভাবে তার মধ্যে একটু দাপরেরও স্পর্শ না রাখি, তাহলে মুনি ঋষিটা টেকেন কি করে? ওই জন্য একটু দাপরের স্পর্শ লাগিয়ে দিয়েছেন, আমার নিজের এটা মনে হয়। কিন্তু আজকে আমি উদ্যত হয়েছি, পারবো কি না জানি না, উদ্যত হয়েছি যে আমি কোনোভাবেই হরিবংশ, বিষ্ণুপুরাণ এবং ভাগবত নয়, এই প্রমাণ হিসেবে দুটো কাহিনী বলবো না। আমি বলেছি কি সেগুলো কোনোদিন? কি রৈবত ককুদমি বলেছি না? বলি বেশ, অন্তত একটা কাহিনী তো শোনাই আজকে। সেটা কি, কেন বুঝতে পারছেন আমি কলিযুগের অবতার কেন বলছি? যে তিনিই বোধহয় সেই মানুষ যিনি কলিযুগকে কি বলা হয়? কৃষ্ণ। কালো, সব কিছু, এভরিথিং ইজ ডার্ক, কিচ্ছু ভালো নেই, এইভাবেই তো পৌরাণিকরা বলেছেন। তাহলে সমস্ত কালো যিনি অ্যাবজর্ব করতে পারেন, সেই দ্য ডার্ক লর্ড, তিনি হচ্ছেন কৃষ্ণ। এই শব্দটাও আমার নয়, এক বিদেশি মহিলা বারবারা স্টোলার মিলার, তিনি গীত গোবিন্দের ট্রান্সলেশন করতে গিয়ে লিখলেন যে সংস অফ দ্য ডার্ক লর্ড। স্টোলারকে আমি ভালোবেসে ফেলেছি, বুঝেছি যে ঠিক আমরা কি চাই, বুঝতে পেরেছেন? বারবারা স্টোলার মিলার গীত গোবিন্দের ট্রান্সলেশন করছেন, লিখতে পারত তো গীত গোবিন্দ না, সংস অফ দ্য ডার্ক লর্ড। তাহলে এই যে ডার্কেস্ট ম্যান, আর মাতিস যিনি ছবি আঁকতেন, তিনি বলেছেন যে ডার্ক ইজ ফোর্স,
যে কোনো জায়গায় ছবি আঁকতে গেলে যদি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে ছবিটা যা খোলে, এটা মাতিসের মত, আমার আপনার নয়। খুব বড় মানুষ তো তিনি, তার সম্বন্ধে তো কোনো সন্দেহ নেই। ফলে কৃষ্ণ বলতে যেমন আমি অজ্ঞান হই, তা কৃষ্ণের এই যে কলির এত খারাপ সব তিনি নিজে অ্যাবজর্ভ করেছেন। ফলে দ্যাট দিস ডার্কেস্ট ম্যান ইজ মাই লর্ড যথা তথা বা বিদধাতু লম্পট মত প্রাণনাথস্তু সাইব নাপর। চৈতন্য মহাপ্রভুর উচ্চারণ, আমার কিছু করার নেই। আশ্লিষ্য বা পাদরতাং পিনষ্ঠ মাম অদর্শনাৎ মর্ম হতাং করৌতু বা যথা তথা বা বিদধাতু লম্পট। লম্পট মত প্রাণনাথস্তু সৈব নাপর। সেই কৃষ্ণ কলিকাল ছাড়া জন্মাতেই পারেন বলে আমি মনে করি না। দুটো গল্প বলতে হবে। একটা গল্প হচ্ছে, এটাকে বলে হিস্টোরিক্যাল অ্যানাক্রনিজম। পরের গল্প আগে বলছি। এটা বৃন্দাবন লীলা হয়ে গেছে। কৃষ্ণ মথুরায় পৌঁছেছেন, সেখানে কংসবধ হয়ে গেছে। জরাসন্ধ বারবার আক্রমণ করছেন এবং এই জরাসন্ধ তখনকার দিনের সর্বশ্রেষ্ঠ রাজা, যিনি মগধরাজ। অর্থাৎ আমি হিস্টোরিক্যালি বলতে চাই যে তৎকালীন দিনে, অর্থাৎ কৃষ্ণের কুরুক্ষেত্র হওয়ার আগ পর্যন্ত এই যে মগধ অর্থাৎ ইস্টার্ন রিজিয়ন, এই জায়গাটাই সমস্ত ভারতবর্ষ রাজত্ব করেছে। এটা আমি বলতে চাই। কেন, খেয়াল করে দেখুন আপনারা যে এই মগধরাজ জরাসন্ধকে এমন ভয় পেয়েছেন তারা, যাকে কৃষ্ণ যুধিষ্ঠিরের রাজসূয়যজ্ঞ বন্ধ করে দিয়েছিলেন এবং বলেছিলেন জরাসন্ধকে না মারা পর্যন্ত তোমার পক্ষে রাজসূয়যজ্ঞ করা সম্ভব নয়। ফলে এই যে জরাসন্ধ, যিনি নিজে ডিকটেট করছেন সব কিছু, কৃষ্ণের প্রধানা মহিষী রুক্মিণীকে তিনি ঠিক করেছিলেন যে শিশুপালের হাতে দেবেন এবং সেটা শেষ পর্যন্ত ভেস্তে গেল। কৃষ্ণ তাকে রাক্ষসের মতো তুলে আনলেন। যদি কোনোদিন রুক্মিণীর কথা বলি তাহলে কেমন লাগবে আমার, তাই না? আমি ভাবতেই পারছি না। রাক্ষসের মতো তুলে আনা, যাকে বলে রাক্ষস বিবাহ মানে কি? তুলে আনা তো। আর সেখানে চিঠি লিখছেন রুক্মিণী, আমাকে রাক্ষসের মতো নিয়ে যাও। মাং রাক্ষসেন বিধিনা, মাং রাক্ষসেন বিধিনোদ বহ বীর্য শুল্কাম। আমি যে বীর্য শুল্কা, শক্তি দিয়ে আমাকে নিয়ে যেতে হয়, তুমি আমাকে রাক্ষসের মতো নিয়ে যাও। তাহলে এটা মহিলা লিখছেন চিঠি, ভাবা যায়। ভাগবত পুরাণের চিঠি, আমার নিজের নয়। হ্যাঁ, তাহলে এই যে জায়গাটা, সেখানে এই রকম একটা লোক যে জরাসন্ধর ভয়ে একেবারে সবাই লুটোপাটি খাচ্ছে, সেইখানে জরাসন্ধ একটা মিটিং করেছেন একটা লোকের সঙ্গে, যার নাম হচ্ছে কালযবন। আর সাহেব শুভরা সবাই তো আর বারবারা স্টোলার মিলান নয়। এমন এমন সব লোক এক একজন, যারা বলবান ইন্দ্রিয় গ্রাম, বাংলা করেছেন ভিলেজ অফ সেন্সেস, এরকমও আছে। আলেক্স ওয়েমেন এই ভদ্রলোক এইরকম ট্রান্সলেশন করেছেন। ইন্দ্রিয় গ্রাম মানে যে ইন্দ্রিয় সমূহ, সে বোধ তার হয়নি। আমাদের তো ক্লাস 9 থেকে জানি যে ইন্দ্রিয় সমূহ মানে ইন্দ্রিয় গ্রাম, কিন্তু আলেক্স ওয়েম্যান তো ইংরেজ, তিনি বুঝতে পারেননি, তিনি লিখে দিলেন ভিলেজ অফ সেন্সেস। চিন্তা করে দেখুন, যেমন একটা গ্রামে অনেকগুলো ইন্দ্রিয় বসে আছে। আহা, কি ট্রান্সলেশন! এই যে ব্যাপারটা এখন আমাদের জায়গায় দাঁড়িয়েছে, যে এই যে জরাসন্ধের ভয়ে লুটোপুটি খাচ্ছেন, এরা ট্রান্সলেশন করলেন কালযবনকে, যে কালযবন হচ্ছে সেই লোকটা যে হচ্ছে একটা একটা সংঘর্ষ, কি যেন ইংরেজিটা লিখেছেন বলে যাচ্ছি, অফ কসমোলজিস। ভাবা যায় এই নাকি কালযবন? আরে বাবা, কালযবনকে একটা লোক বলতে কী হবে? যে মহাকাল আমাদের শব্দ আছে, যে কাল মানে সব ধ্বংস করে। তা লোকটা হয়তো কি, লোকটা হয়তো আর্য প্রায় নয়। যেমন যাদের যবন বলা হতো, ম্লেচ্ছ বলা হতো, শক, হুন, এরা তো ছিলেন।
তো তারা তো কৃষ্ণের সময়েই ছিলেন, এটা তো বলে লাভ নেই। তো সেই লোকগুলোকে তো একজন তার কালযবন হতেই পারেন, তার নাম হয়ে গেছে কালযবন। সে শাল্য ইত্যাদি রাজার সঙ্গে, যে শাল্য রাজাকে ভীষ্ম ডিচ করে সেই অম্বিকা অম্বালিকাকে নিয়ে এসেছিলেন, যেহেতু নিয়ে এসেছিলেন ইনি শত্রুপক্ষে চলে গেছেন, সে জরাসন্ধের সঙ্গে বেশ মিলিত হয়ে একটা মিটিং করলেন যে কৃষ্ণকে কিভাবে মারা যায়। একদিন ধরে চেষ্টা করা হচ্ছে, কিছুই করা যাচ্ছে না। শাল্য বললেন ঠিক আছে, একটা লোক আছে কালযবন, সে শেষ করে দিতে পারে সব কিছু। মেইনলি কিন্তু নন এরিয়ান্স ট্রুপস তার পক্ষে সবাই। তার ডিটেলস আমি যাব না এখন। এখন এই যে কালযবন, তাকে কন্ট্যাক্ট করা হলো এবং শাল্য সেখানে দূত হয়ে গেলেন জরাসন্ধের কথা শুনেই কালযবনের মাথা হেট হয়ে গেল, বলে তাই নাকি জরাসন্ধ আমার, ও আই ফিল অনার্ড, এরকম একটা ভাব। হ্যাঁ, আমার খুব ভালো লাগছে, উনি আপনাকে পাঠিয়েছেন আমার কাছে আমার সাহায্যের জন্য। ও সো ভেরি নাইস, ঠিক আছে, আমি কি করতে পারি তোমার জন্য? বলে এই কৃষ্ণকে মারতে হবে। কিভাবে মারতে হবে তবে সেটা যদি বলি না, আপনাদের ভীষণ ইন্টারেস্টিং লাগবে, কিন্তু ওই তো বলতে গেলে কৃষ্ণলীলায় প্রবেশই করতে পারবো না। টাইম উইল কাম, যদি আমি বেঁচে থাকি। এখন এই যে ব্যাপারটা, কালযবনকে পাঠাবেন। কালযবন কথাবার্তা শুনে তিনি চলে এলেন কিভাবে, যে এই কৃষ্ণকে মারতে হবে, তার ট্রুপস নিয়ে পুরো শক হুন, এবারে শকুন্দল পাঠান মোগল যা আছে সব, মোগল ছিল না কিন্তু তার যদি শুনতে চান সেগুলো সবই ছিল। যেমন ধরুন একটু নাম বলে দিই, কেননা না বললে তো আবার ভাববেন যে ঠিক বলতে পারলাম না, এটা কি হলো। যেমন একটু নাম বলে দিই, কিরম সব এসছে লোকজন, এই কারা, এর সঙ্গপাঙ্গ কারা: শাকা, স্তুষারা, দরদা, পারদা, শৃঙ্গলা, খসা, পল্লবা, শতশ্চান্নে, ম্লেচ্ছা, হৈমবতাস্তথা। এই লোকগুলোকে, যত ম্লেচ্ছ রাজা, ম্লেচ্ছ কাকে বলে? ম্লেচ্ছ মানে, আমরা এই শব্দটা নিয়েই একটা বই হয়ে গেছে, বুঝতে পেরেছেন? অলকা পরাশর তিনি ম্লেচ্ছস বলে একটা বই লিখে পেয়েছেন, অসামান্য বই। কিন্তু ম্লেচ্ছ বলতে আমাদের পতঞ্জলির যে বৈয়াকরণ, পতঞ্জলি তিনি প্রথম আরম্ভে বলছেন ব্যাকরণ পড়ব কেন, অনেকগুলো তার কারণ আছে। তার কারণের মধ্যে একটা বলছেন ন ম্লেচ্ছিতবৈ ইত্যধ্যেয়ং ব্যাকরণম, বলে এই জন্যে পড়তে হবে ব্যাকরণ, ন ম্লেচ্ছিতবৈ, যাতে করে ভুল সংস্কৃত না বলি। তার মানে যারা ভুল সংস্কৃত উচ্চারণ করছে তারা হচ্ছে ম্লেচ্ছ। তার মানে তখনকার দিনে তারাই ম্লেচ্ছ বলে কিন্তু পরিগণিত হয়েছেন যারা এরিয়ানসদের সংস্কৃত ভাষাটা বলতে পারছেন না। হ্যাঁ, এবং পতঞ্জলি তার উদাহরণও দিয়ে দিয়েছেন। আমি যদি আবার তার মধ্যে ঢুকি আবার ইতিহাস তৈরি হবে, কাজেই আমাকে সরে আসতে হবে। কিন্তু একটু নমুনা তো দিলাম যে কারা এসছিলেন কালযবনের সঙ্গে। তো এলেন বটে, কিন্তু কৃষ্ণ তো ওই ধরনের রাজপুতোয়ারি ওর নয়। হ্যাঁ, বুক পেতে দিলেন, এসে বান লাগছে, পেছনে বান থাকবে না, দাগ থাকবে না, সামনে সম্মুখ সমরে মৃত হয়ে স্বর্গে যাবে। ওনার স্বর্গের থোড়ি লোভ আছে, যিনি বৈকুণ্ঠপতি তার স্বর্গের লোভ থাকবে কোত্থেকে। তিনি কি করলেন, তিনি কালযবন আসার পরে ট্রুপসগুলো এসছে, কেউ কিছু করছে না। কৃষ্ণ বলে দিচ্ছেন কেউ কিছু করবে না, আমাদের যত সৈন্য সামন্ত আছে সব চুপ করে বসে থাকো, ও ঘুরুক। ঘুরতে থাকলেন কালযবন, কিন্তু মাঝে মাঝে কৃষ্ণ দেখা দিচ্ছেন, রাস্তার মাঝখানে এসে পড়ছেন, আবার পালিয়ে যাচ্ছেন। কালযবন দেখছি তো অদ্ভুত, আমি এলাম, এত তোড়জোড় করে এলাম, জানিয়ে এলাম যে মারব, কিন্তু কেউ আমাকে কিছুই করছে না। এটা তো ভয়ঙ্কর রকমের খারাপ জিনিস। আবার এবার মাঝে মাঝে দেখাও দিচ্ছে, আবার হারিয়েও যাচ্ছে।
তা আমার মনে হচ্ছে যে এতই যদি ব্যাপার থেকে একেই চেস করা উচিত, এইটাকেই আগে মারার দরকার, যা বুঝতে পারছি। তো তিনি কি করছেন যে মাঝে মাঝে যে দৃষ্টিপদে পড়ছেন সেটা কিভাবে, যাতে কালযবন দেখতে পান যে কৃষ্ণ মাঝে মাঝে আসছেন। পুরাণের ভাষাটা মহাসুন্দর, ভীষণ সুন্দর। মহাসুন্দর বলে খুব খারাপ শব্দ হয়। প্রেক্ষাপূর্বঞ্চ কৃষ্ণোপি নিশ্চকর্ষ মহাবল, যাতে কাল যেমন দেখতে পায়, মাঝে মাঝে আসছেন, মাঝে মাঝে একটু সরে যাচ্ছেন। এ হচ্ছে একটা চোরের লুকোনোর মতো, যে দৌড়ে যাচ্ছে, মাঝে মাঝে কোনো বাড়ির প্রাচীরের পাশে লুকিয়ে থাকছে, তারপরে কোন রাস্তা করে পুলিশ ঘুরছে, এখনও সিরিয়ালে দেখেন। তারপরে সে আর পেতে চায় না, সে খালি ঘরে দৌড় মারে। এই যে দৌড় মারছেন সেটা কিন্তু ওইভাবে মাঝে মাঝে দেখছেন। এখন এই যে প্রেক্ষাপূর্ব চলছেন, কৃষ্ণ তাকে এইভাবে কিন্তু অনেকটা দূরে নিয়ে চলে গেলেন, নিশ্চকর্ষ আকর্ষণ করে নিয়ে চলে গেলেন বহু দূর পর্যন্ত। এবং যবনরাজ এতটাই হতভম্ব, তিনি সৈন্য সামন্ত সব রেখে তিনি ভাবলেন যে এই লোকটাকে মাঝে মাঝেই চোখের সামনে দেখতে পাচ্ছি, তা এই কৃষ্ণকে শেষ করব এবং আমি দেখে নিচ্ছি তারপরে কি হয়। এখন এখানে একটা অদ্ভুত কৌশল কৃষ্ণ অবলম্বন করলেন। তিনি করলেন কি, যে ওকে নিয়ে ওই রকমভাবে যেতে যেতে একটা সময় ভীষণ ছোটা আরম্ভ করলেন। তখন কাল যেমন ছুটতে আরম্ভ করলো, বলে এই লোকটাকে মারতে আমার কোনো অস্ত্র টস্ত্র লাগবে না, বাহু শুধু বাহু যদি অস্ত্র থাকে তাহলেই বাহু প্রহরণ নৃপ, হাত দিয়েই মেরে দেবো, কোনো কিচ্ছু লাগবে না। কৃষ্ণের তো ওই রকম চেহারা, বুঝতেই পারেন, একটু নবকিশোর নটবর্তর বৃন্দাবনের ভাবটা কি সবই চলে যাবে নাকি? নবকিশোর নটবর গোপবেশ বেনুকর, বুঝলাম ওরকম মাখন মারা চেহারা, সেটা একটু থাকবে না। এটা হয়, মথুরায় আসলে না সেটা চলে গেল। হ্যাঁ, তবে এই যে লোকটা আস্তে আস্তে যে চলতে আরম্ভ করলেন, দৌড়ে জোরে দৌড়তে আরম্ভ করলেন, আস্তে আস্তে কাল যবনও সেই পথে চলতে আরম্ভ করলো। কেন? কৃষ্ণ নোজ ভেরি ওয়েল যে ত্রেতা যুগের একজন রাজা, ত্রেতা যুগ একজন রাজা, তার নাম হচ্ছে মুচুকুন্দ। মুচুকুন্দ একটা ফুল হয়, কিন্তু সেই মুচুকুন্দ রাজা, তিনি স্বর্গে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। তখনকার দিনে এইরকম প্রচলন ছিল যে স্বর্গরাজ্যে কোনো অসুরদের বিপ্লব হলে, উপস্থিত হলে, মর্ত্যের রাজারা তাকে, দেবতাকে সাহায্য করতে যেতেন, এসব ছিল। নহুষ গেছেন, আরও অনেকেই, সূর্যবংশেরও অনেকে গেছেন, রঘু গেছেন, অনেকে এরকম দেবতাকে সাহায্য করার জন্য যাচ্ছেন। তো তিনি জানেন এটা, যে এই মুচুকুন্দ স্বর্গে অসুরদের দমন করার জন্য গিয়েছিলেন, এবং সেখানে এত পরিশ্রম করতে হয় মুচুকুন্দকে, হ্যাঁ, এত পরিশ্রম যে শেষ পর্যন্ত সেই অসুরবধের পর তিনি দেবতাদের বললেন যে আপনি বর চান, কি চান আমাদের কাছে? বলে দেখুন, আমি অনেক, আই হ্যাড এনাফ অফ ইট। হ্যাঁ, আমি এতদিন ধরে যুদ্ধ করেছি, আমি এত ক্লান্ত যে আমি ঘুমোতে চাই, অনন্ত ঘুমোতে চাই আমি শুধু এখন। এবং একটাই আমার কন্ডিশন, যে আমাকে সেই সুখনিদ্রা থেকে একবার জাগাবে, তা আমার চোখের তাকানোতেই সে ভস্ম হয়ে যাবে। এইটা কিন্তু আপনাকে মানতে হবে। প্রসুপ্তং বোধয়েত যো মাম তং দহেয়ম অহং সুরা। দেবরাজ ইন্দ্র খুশি হয়ে বললেন, এবমস্তু, ঠিক আছে, তাই হোক। মুচুকুন্দ চলে এলেন মথুরার প্রত্যন্ত প্রদেশে একটা গিরি গুহায়। আপনারা জানেন, মথুরায় যদি এখনো যান, অন্তত গোবর্ধন পাহাড়টা তো আছে, কিন্তু অস্বীকার করতে পারবেন না, ওরকম ছোট ছোট টিলার মতো পাহাড় মথুরায় আছে। সেইখানের একটা খাঁজে গিয়ে, বেশ একটু অন্ধকার একটু গুহা মতো, সেখানে বেশ পাহাড়ি গুহায় পরমানন্দে হাওয়া টাওয়া ফিরছে, তিনি নিশ্চিন্ত আরামে ঘুমোচ্ছেন, এবং ঘুমে তার চোখ এতটাই ঢুলে গেল যে পাহাড়ের গুহাতে তিনি ঘুমিয়ে পড়লেন। সে ঘুম এমন যে বহুকাল চলে গেল,
তিনি তো আবার বলেই দিয়েছেন যে তাকে জাগাবে তাকেই তিনি দেখে নেবেন, ফলে কেউ আর জাগায়ও না, সবাই সেটা জানে, এইরকম একটা ভাব। তা এখন অন্তত দেবলোক জানে ত্রেতা যুগের ব্যাপার, কি হয়েছে না হয়েছে অন্যরা তো আর কেউ জানে না। এই রকম অবস্থায় কাল যখন নিরস্ত্র অবস্থায় বাহু প্রহরণ নিপ, আমি বললাম সজ্ঞাত্বা বাসুদেবং তম বাহু প্রহরণ নিপ, বাসুদেবের হাতেও কিছু নেই, আমার হাতেও কিছু নেই, কাজে আমাকে কিচ্ছু করতে পারবে না বলে বলে তিনি কাল যবনকে আকর্ষণ করে নিয়ে গিয়ে সেই গুহার মধ্যে ঢুকলেন, যেখানে মুচুকুন্দ ঘুমাচ্ছেন। এবং আলো আধারে কিছু টাহর হলো না। কৃষ্ণ গিয়ে এমন একটা জায়গায় খাঁজে লুকোলেন পাহাড়ের মধ্যে, যেটা বুঝতেই পারবে না, কিন্তু আলো আধারিতে এটা বোঝা যাচ্ছে একটা লোক ঘুমোচ্ছে। তখন এই কাল যবনের মনে হলো যে বেটা আমার সঙ্গে ছলনা করে মাঝে মাঝেই দেখা দিচ্ছ, মাঝে মাঝেই পালাচ্ছ, এখন আবার একটা কাপড় মুখে দিয়ে ঘুমোচ্ছ, দাঁড়াও দেখছি তোমাকে। তিনি মুচুকুন্দকে একেবারে একটা লাঠি কষিয়ে বসলেন, একেবারে সোজা লাঠি, এবং লাঠিটা এমন হলো বাসুদেবং তু ত্বং মত্ত্বা, তাকে বাসুদেব কৃষ্ণ মনে করে, শব্দটা দেখুন, ঘট্টয়ামাস পার্থিবম। আজকে এই শব্দটা থেকেই কিন্তু ঘেঁটে দেওয়া কথাটা এসছে, তাই না? ঘট্ট কেন? ঘট্টটা শব্দ একটা ধাতু, তাহলে ঘট্টয়ামাস পার্থিবম, ওনাকে ঘেঁটে দিলেন। তো এখানে আমরা বলছি লাথি, কিন্তু আসলে ঘেঁটে দিয়েছেন। এই যে ঘেঁটে দিলেন, তার তো সেই ত্রেতা যুগের সুপ্ত আগুন চোখের মধ্যে জ্বলে উঠল। জ্বলে ওঠা মাত্রই মুচুকুন্দের তো ঘুম ভাঙলো, এবং সঙ্গে সঙ্গে যতটা আকস্মিক পদাঘাত, একটা লোক ঘুমোচ্ছে তাকে একদম লাথি মেরেছে, সে মুহূর্তের মধ্যে তিনি এই কাল যবনকে ভস্ম করে দিলেন। মুচুকুন্দ একদম ভস্ম করে দেওয়ার পর কাল যবন একবারে সঙ্গে সঙ্গে বলছেন যে এরকমভাবে ভস্মটা হলো, দদাহ পাবকস্ত্বং তু শুষ্কং বৃক্ষম ইবাসনি। অশনি মানে বাজ, তাই না? তাহলে দদাহ মানে পুড়িয়ে দিলেন, পাবক মানে নেত্র জন্মা অগ্নিতে, এসব তখন ছিল। হ্যাঁ, কালিদাসের যেরকম আমাদের ওই ক্রোধং প্রভো সংহর সংহরেতি यावৎ গিরক্ষে মরুতাং বিশন্তি তাবৎস বহ্নির ভব নেত্র জন্মা ভস্মাবশেষং মদনং চকার। তাহলে ভস্ম করাটা চোখ দিয়ে, এখনও আমরা এই শব্দটা আমরা চোখ দিয়ে যেন ভস্ম করে দিচ্ছি, তা ভস্মই করে দিলেন। হ্যাঁ, এবং কীরকম বাজ পড়লে গাছের ওপরে যেমন গাছটা যেমন মুহূর্তের মধ্যে পুড়ে যায়, সেইভাবে উনি পড়ে গেলেন। মুচুকুন্দের সামনে একটু দাঁড়িয়ে আছেন যিনি, তিনি কিন্তু সেই আমাদের ব্রজের রাখাল, এবং বেশ একটু কাঁচুমাচু হয়ে আর কি। তিনি ভাবলেন যে দেখুন মহারাজ, আপনি আমাকে অত্যন্ত একটা প্রয়োজনীয় কাজ করে দিয়েছেন, তাই আপনি যে এইভাবে ঘুমিয়ে আছেন, আপনাকে জাগালে যে এইরকম একটা লোক ভস্ম হয়ে যাবে, এটা আমি দেবর্ষি নারদের কাছে শুনেছি। নেটওয়ার্ক তো কৃষ্ণের, দেবর্ষি নারদ আমাকে বলেছেন এই কথা। তো এই কথা বলার পরে এই লোকটা আমার খুব ক্ষতি করতে চেয়েছিল, আর এর সঙ্গে আমি পারতাম না, আমি যুদ্ধ করে এর সঙ্গে পারতাম না, ফলত আমি ওকে এইখানে টেনে এনেছি। তাহলে যুগান্তরের ঘুমিয়ে উঠেছেন মুচুকুন্দ, এবং তাকে এই সামনে একটা ছোট চেহারার লোক, এরকম নাকি একটা কথাও আছে যে সত্যযুগের লোক যত লম্বা হবে, দাপ মানে ত্রেতাতে তার থেকে হাইট কম হবে, তারপরে দাপরে হাইট আরও কমবে, কলিতে দাপ একেবারে হাইটটা বেশ। আমি তো একবার ঘোর কলির লোক, এটা বুঝতে পারি আমার হাইট দেখেই। হ্যাঁ, এই অবস্থাটা যে হবে এটা উনি আন্দাজ করতে পারছেন না, কিন্তু এরকম ছোটোখাটো একটা লোক দেখে তিনি ভীষণ
অবাক হয়ে যাচ্ছেন এবং তিনি বলেই ফেললেন, তুমি কে হে বাছা, কি কারণে বা তুমি এখানে এসছো? বলে, যদি জানো তো বলো সব কথা। উনি বললেন যে, দেখো, উবাচ রাজা গোবিন্দম কো ভবান কিম ইহাগত, তুমি কে, কেনই বা এখানে এসছো? সব পরিচয় দিলেন যে চন্দ্রবংশে যজাতি নামে এক রাজা ছিলেন, আমি তার পুত্র যদু, তারই বংশের অন্যতম অধস্তন পুরুষ, আমি যাদব, আমি কৃষ্ণ। হ্যাঁ, আপনি নারদের মুখে শুনেছি যে আপনি ত্রেতা যুগের শেষের দিকটা ঘুমিয়ে পড়েছিলেন, কিন্তু এখন এই যে সময়টা, ইদং কলিযুগং বিদ্ধি কিমন্নত করবানিতে, আমার শুধু এই লাইনটা দরকার ছিল। ইদং কলিযুগং বিদ্ধি, এটা কলিযুগ, আমি কি আপনার জন্য করতে পারি সেটা বলুন। তাহলে আমি এই প্রমাণটা কি গ্রহণ করব না? যেটা কৃষ্ণ বৃন্দাবন করে এসছেন, এখন তার বয়স একটু হয়েছে, একটু বিয়ে থা করেছেন, তাহলে তার বয়স মোটামুটি যা, তাতে করে তিনি যদি বলেন যে ইদং কলিযুগং বিদ্ধি, তাহলে আমি তাঁর কথাটা অবিশ্বাস করব? হ্যাঁ, লোকে, আমরা যারা কৃষ্ণের কথা বলবো, তারা যদি ভাগবত পুরাণকে বিশ্বাস করি, বিষ্ণু পুরাণ থেকে বিভিন্ন রকম ধরনের উদাহরণ আমাদের সমস্ত আচার্যরা দিয়েছেন, হরিবংশ থেকে সমস্ত উদাহরণ দিয়েছেন, তাহলে এটা নেব না কেন? ইদং কলিযুগং বিদ্ধি, এটা কলিযুগ, কিন্তু আপনি আমার অসামান্য একটি কাজ করে দিয়েছেন। কেননা অবধ্য ইয়ো ময়া সংখ্যে ভবেদ বর্ষ শতৈরপি, আমি 100 বছর ধরে যুদ্ধ করলেও আমি কালযবনের সঙ্গে পারতাম না। কাজে আপনি যে কাজটা করে দিয়েছেন সেটা অনেক। আর কৃষ্ণের এই যে বর্ণনা ভাগবত পুরাণ কিংবা বিষ্ণু পুরাণ ইত্যাদির জায়গায় যখন কৃষ্ণের পরিচয় পাচ্ছেন, তখন সঙ্গে সঙ্গে মুচুকুন্দ তাকে রিকগনাইজ করছেন যে ইনি এমনি সাক্ষাৎ ভগবান, বলে বেশ একটা পায়টায় পরে তারপরে তিনি হিমালয়ের দিকে চলে যাচ্ছেন। কিন্তু হরিবংশের বর্ণনা খুব হিস্টোরিক্যাল, খুব খুব সুন্দর। সেখানে হিস্টোরিক্যালি যখনই শুনলেন এইরকম যে তিনি একজন অন্য মানুষ, অতএব তিনি সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে গন্ধমাদন পর্বতে চলে গেলেন। নরনারায়ণ যেখানে সেই বদরিক আশ্রম যেখানে আছে, যেখানে উপাসনা করেন, সেইখানে চলে গেলেন থেকে। আমার বক্তব্য, ইদং কলিযুগং বিদ্ধি। আজ এই পর্যন্ত। পরের দিন আর একটা ছোট্ট কাহিনী, আজকে আগে যেসব বলেছি সব তার বলবো না, বলে একটা ছোট্ট কাহিনীর কথা বলবো। সেটা বলেই আমি কেন কৃষ্ণকে পুরোপুরি কলিযুগের লোক মনে করি সেটার একটা অসম্ভব ভালো প্রমাণ আমি আপনাদের শোনাব। সকলকে ধন্যবাদ।